দেখে নেব খেলার সময় শিরোনাম। আর লাল সবুজ জার্সি পরবেন না মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাইলেন্ট কিলার। সবকিছু নিখুঁতভাবে শেষ না হওয়ায় আক্ষেপ। বিশ্বকাপ নিয়ে গড়িমসি নয়, 2027 টার্গেট করে আগেই পরিকল্পনা সাজাতে চায় বিসিবি, জানালেন ফাহিম। কোচিং প্যানেল সহ অধিনায়কের নাম ঘোষণা শিগগিরই। সতীর্থদের সঙ্গে এক সেশন অনুশীলন করেই ভারতের বিমান ধরবেন হামজা। সময় স্বল্পতাই কারণ, জানালো বাফুফে। 19 মার্চ আনুষ্ঠানিক ফটো সেশন শেফিল্ড তারকা। এবং চ্যাম্পিয়ন্স লিগে কিছুক্ষণ পর মাদ্রিদ ডার্বির উত্তাপ। এগিয়ে থাকা রিয়ালকে ঘরের মাঠে টেক্কা দিতে মরিয়া অ্যাথলেটিকো। নির্ভর আর্সেনালের প্রতিপক্ষ পিএসভি। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বিদায় বেলায় ক্যারিয়ার নিয়ে আক্ষেপের কথা লিখেছেন রিয়াদ। এর আগে 2021 সালে টেস্ট এবং গেল বছর টি-20 থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন মাহমুদুল্লাহ। একজন মাহমুদুল্লাহর জন্ম একদিনে হয় না। বাংলাদেশের মতো দেশে যুগ যুগান্তরেও পাওয়া যাবে কিনা তা নিয়ে বহু সংশয়। 17 বছরের ক্যারিয়ার চারটিখানি কথা নয়। এর মাঝে বহু চড়াই উতরাই দেখেছেন তিনি। অনেক সময়ই শিকার হয়েছেন নোংরা পলিটিক্সের, সেটা দল থেকে ছুঁড়ে ফেলার। এখন চাইলেই কেউ আর এটা করতে পারবে না, কারণ প্রিয় দলটাকেই যে বিদায় বলে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদকে বর্ণনা করতে গেলে আপনাকে ফিরে যেতে হবে 10 বছর আগে এডিলেইডে। অ্যান্ডারসন, ক্রিস জর্ডানদের বিপক্ষে শুয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছিলেন তিনি। 103 রানের মহাকাব্যে বাংলাদেশকে পাইয়ে দিয়েছিলেন কোয়ার্টার ফাইনালের টিকিট। বিশ্বকাপে লাল সবুজের ওটাই সেরা সফলতা, যা এসেছিল মাহমুদুল্লাহর হাত ধরে। এমন আরো বহু ইনিংসের মালিক তিনি। কখনো সেখানে 3 অঙ্কের ম্যাজিক ফিগার, আবার কখনো সামান্য কিছু রানের অসামান্য অবদান। সবসময় চুপচাপ স্বভাবের ক্রিকেটার, প্রয়োজনে প্রতিপক্ষের জন্য বড্ড নিষ্ঠুর। আর তাই ভালোবেসে ভক্তরা ডাকা শুরু করলেন সাইলেন্ট কিলার। প্রিয় ক্রিকেটটাও তিনি ছেড়ে গেলেন নিঃশব্দে, চুপচাপ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েই। বিদায় বেলায় একটু আবেগী মাহমুদুল্লাহ। লম্বা ক্যারিয়ারে অনেক কিছুই যে তার পক্ষে করা সম্ভব হয়নি, সেটার আক্ষেপ প্রকাশ করেছেন সোজা সাপটা ভাষায়। প্রিয় লাল সবুজ জার্সি মিস করবেন, সেটা মুখে না বললেও প্রকাশ করেছেন ছেলের আবেগের মধ্য দিয়ে। মেনে নিয়েছেন রূঢ় বাস্তবতা, যেখানে আবেগের কোনো ঠাঁই নেই। তবে একটা জায়গায় সমীকরণ মেলাতে পারেননি তিনি। মাশরাফি, তামিম, মুশফিকদের মতোই মাঠ থেকে বিদায় বলার কঠিন সাহসটা দেখাতে পারেননি এই অলরাউন্ডার। অবসর নিয়ে একটা ভুল সংস্কৃতিতে দেশের ক্রিকেট, সেই বলয় ভাঙতে পারেননি তিনিও। স্টেডিয়াম ভর্তি দর্শকের আবেগ আর ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় বলার রীতিটা অনুপস্থিত থাকলো রিয়াদের বেলায়ও। গেল কদিন থেকেই মাহমুদুল্লাহর অবসর নিয়েছিল কানাঘোষা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন কিনা তা নিয়ে উঠে প্রশ্ন। এসব কিছুর মোক্ষম জবাব দেওয়ার উপলক্ষ তিনি পেয়েছিলেন রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে, কিন্তু পারেননি। ব্যর্থ হয়েছিলেন চরমভাবে। তখনও উপলব্ধির বাইরেই ছিলেন তিনি। কে জানে, পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা বৃষ্টিতে না ভেসে গেলে হয়তো গল্পটা হতো ভিন্ন। এসএম ইকবাল, সময় সংবাদ। 18 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে 239 ওয়ানডে, 144 টি-20 ও 50 টেস্ট ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দেড় যুগের এই পথ চলায় টাইগার ক্রিকেট ভক্তদের অনেক আনন্দঘন মুহূর্তের উপহার দিয়েছেন সাইলেন্ট কিলার। নিজেও পার করেছেন অনেক চড়াই উতরাই। মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসংখ্যান নিয়ে এবারে রিপোর্ট। সব শুরুরই শেষ আছে। একটা পর্যায়ে গিয়ে থামতে হয় সবাইকে, জায়গা ছেড়ে দিতে হয় আগামীর কাণ্ডারীদের জন্য। মাহমুদুল্লাহ রিয়াদও বুঝে গেছেন সময় শেষ তার। দেখতে দেখতে তো আর বেলা কম গড়ালো না। তবে টাইগার ক্রিকেটে রিয়াদের অবদান যুগ যুগ স্মরণ রাখবে পরবর্তী প্রজন্ম।
2007 সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক দিয়ে পথ চলা শুরু। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে রিয়াদ পার করেছেন 18 বসন্ত। অর্জনের পাল্লা ভারী না হলেও নীরবে নিবৃতে রিয়াদ টাইগার ক্রিকেট ভক্তদের উপহার দিয়েছেন কতই না আনন্দঘন মুহূর্ত। নিধাস ট্রফির সেই 6 কিংবা ওয়ানডে বিশ্বকাপের শতক। রিয়াদ থাকবেন দেশের কোটি ক্রিকেট ভক্তের হৃদয়ে। 2007 থেকে 2025 18 বছরের ক্যারিয়ারে রিয়াদ খেলেছেন 239 ওয়ানডে। টাইগার ক্রিকেটার হিসেবে যা চতুর্থ সর্বোচ্চ। মাহমুদুল্লাহ রিয়াদের থেকে বেশি ওয়ানডে খেলেছেন মুশফিক, সাকিব ও তামিম। ওয়ানডেতে 34.46 গড়ে সাইলেন্ট কিলারের রানের সংখ্যা 5689, যেখানে 32 অর্ধশতকের সঙ্গে আছে 4টি শতক। 2015 সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করার কৃতিত্ব এই রিয়াদেরই। যখনই দলের প্রয়োজন হয়েছে তখনই জ্বলে উঠেছে রিয়াদের ব্যাট। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন 102 রানের মহাকাব্যিক ইনিংস। তার বাকি 2 শতকও এসেছে আইসিসি ইভেন্টেই। দলের প্রয়োজনে 22 গজে বল হাতে দেখা গিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। ওয়ানডেতে 82 উইকেট আছে এই অলরাউন্ডারের। এছাড়া 50 টেস্টে 5 সেঞ্চুরি সহ রিয়াদের রান সংখ্যা 2914, সঙ্গে আছে 43 উইকেট। ক্রিকেটের শর্টার ফরম্যাটে অনন্য সাইলেন্ট কিলার। 144টি টি-20তে 2444 রানের পাশাপাশি 41টি উইকেট আছে মাহমুদুল্লাহ রিয়াদের। 2018 সাল থেকে 4 সাল 20 ওভারের ক্রিকেটে 43 ম্যাচে টাইগারদের নেতৃত্বে ছিলেন রিয়াদ। ছিলেন 6 টেস্টের ভারপ্রাপ্ত অধিনায়ক। ক্রিকেটে অম্ল মধুর অভিজ্ঞতা দিয়েছেন অনেক। ভারতের বিপক্ষে তীরে এসে তরি ডোবানো সেই ম্যাচটা যেন এখনো চোখে ভাসে। তবে টাইগার ক্রিকেটে একজন মাহমুদুল্লাহ রিয়াদের যে অবদান তা কি কখনো ভোলা যাবে? ফাহিম ইসলাম, সময় সংবাদ। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিক্রিয়া দেখিয়েছেন জাতীয় দলের সতীর্থরা। এমন ক্যারিয়ারের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন তামিম ইকবাল। টাইগারদের অনেক জয় অবদান রাখায় রিয়াদকে কিংবদন্তি মানেন তাসকিন আহমেদ। মিরাজ, হৃদয়, তানজিদ তামিমের কাছে অনুপ্রেরণার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। সাইলেন্ট কিলার, সেরা ফিনিশার, ভদ্র ক্রিকেটার, কত নামই না ডাকা হতো মাহমুদুল্লাহ রিয়াদকে। কমাস আগেও জাতীয় দলে তাকে ঠিকঠাক মূল্যায়ন না করা নিয়ে সমালোচনা ছিল দেশের ক্রিকেটে। তবে শেষ বেলায় সেই রিয়াদই বনে গেছেন খলনায়ক। আক্ষেপ আর হতাশা নিয়েই বিদায় জানিয়েছেন 1.5 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে। তার এই বিদায়ে আবেগ ঘন পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন তার সতীর্থরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদের অবসরের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় টাইগারদের অনেক ম্যাচের জয়ে বড় অবদান রাখায় ধন্যবাদ জানিয়েছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। বলেছেন সাইলেন্ট কিলার নয়, বন্ধু মহলে তাকে ডাকতেন পেইন কিলার নামে। জাতীয় দলে থাকাকালীন রিয়াদের সঙ্গে প্রায় খুনছুটিতে মারতে দেখা যেত তামিম ইকবালকে। রিয়াদকে নিজ এবং দলের জন্য বড় অনুপ্রেরণা মনে করেন খান সাহেব। এমন আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পন্ন করায় ধন্যবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তানজিদ তামিমের কাছেও বড় অনুপ্রেরণার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। জুনিয়রদের কাছে রিয়াদ ভিন্ন ধরনের মানুষ। যে কোনো সমস্যায় পাশে পাওয়া যায় তাকে। মিরাজও সমস্যায় পড়লে ছুটে যেতেন রিয়াদের কাছে। এমন একজন মানুষের পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন মিরাজ। মাহমুদুল্লাহর ক্যারিয়ারে 4 সেঞ্চুরি, 4টাই আইসিসি ইভেন্টে। তার হাত ধরে একাধিক হেরে যাওয়া ম্যাচে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। এমন একজন ক্রিকেটারকে সত্যিকারের কিংবদন্তি মানেন তাসকিন আহমেদ। তার সঙ্গে খেলা প্রতিটা ম্যাচই তাসকিনের কাছে অনেক সম্মানের। মুশফিকের পর মাহমুদুল্লাহ, পরপর দেশের 2 নক্ষত্রের বিদায়ে কষ্ট পেয়েছেন সতীর্থ ইমরুল কায়েসও। দুজনের সঙ্গেই ড্রেসিং রুম শেয়ার করেছেন দীর্ঘদিন। তাদের ধৈর্য ও দেশের ক্রিকেটের প্রতি নিবেদন সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করেন জাতীয় দলের সাবেক ওপেনার। এছাড়া রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব, ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতাহার আলী খান সহ অনেকেই রিয়াদকে নিয়ে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানিয়েছেন তার ভবিষ্যতের জন্য শুভকামনা। তামিম হোসেন, সময় সংবাদ। ভুলের পুনরাবৃত্তি করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই এবার 2027 ওয়ার্ল্ড কাপ নিয়ে আগেই পরিকল্পনা সাজাতে চায় বিসিবি। দলের লক্ষ্য ঠিক রাখতে এখন থেকেই কাজ শুরু করবে বলে জানান ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে শিগগিরই কোচিং প্যানেল সহ দলের অধিনায়কের নাম ঘোষণায় আসবে বলে জানান তিনি।
আইসিসির যে কোনো ইভেন্টের আগে বেশ আত্মবিশ্বাসী দেখা যায় বাংলাদেশ ক্রিকেট দলকে। তবে টুর্নামেন্ট শুরু হতেই চুপসে যায় টাইগারদের পারফরমেন্স। ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে টি-20 বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি সব টুর্নামেন্টেই বাংলাদেশের একই দশা। তবে এবার 2027 ওয়ার্ল্ড কাপ নিয়ে আগেই পরিকল্পনা সাজাতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফ্রিকা মহাদেশে যাওয়ার আগে কোনো ঘাটতি রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই দলের লক্ষ্য ঠিক রাখতে এখন থেকেই কাজ শুরু করতে চায় বাংলাদেশ। 3 মাস পরে আমরা কি খেলবো সেইটার উপরে ততটুকুর মধ্যে আমরা থাকছি না। 2027 সালে আমাদের প্রয়োজন কি হবে এবং আমরা এখন থেকে নিয়ে কিভাবে এগোবো, সিরিজ বাই সিরিজ আমরা দুটো ডোমেস্টিক সিরিজ পাবো, প্লাস ইন্টারন্যাশনাল অনেকগুলো আইসিসি ইভেন্ট থাকবে কিংবা 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 রেসিপ্রোকাল সিরিজ থাকবে। সেগুলিকে আমরা কিভাবে ব্যবহার করব, কাদেরকে নিয়ে ব্যবহার করব, আমাদের টিম ম্যানেজমেন্ট কী হবে, কখন হবে, কোথায় হবে, আমরা ট্রেনিং কিভাবে করব, সেটা কোথায় হতে পারে, কী ধরনের উইকেট আমাদের দরকার হবে, সে সব কিছুই আমরা এখন মাথায় রেখে কাজ করব। এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বসবো এবং একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আসতে চাইবে কোচদের সাথে, সিলেক্টরদের সাথে, ক্যাপ্টেনদের সাথে, সবার সাথে সব মিলিয়েই একটা দিক নির্দেশনা খুঁজে পাওয়ার চেষ্টা করব। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ হেড কোচ হিসেবে ফিল সিমন্সের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। চুক্তির মেয়াদ শেষ হলেও সাবেক উইন্ডিজের সঙ্গে মেয়াদ বাড়ানোর কথা শোনা যাচ্ছে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিল্ডিং কোচ ছাড়াই টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। তাই সব মিলিয়ে কোচিং স্টাফে কে কোন দায়িত্বে আসবেন তা নিয়ে আলোচনা চলছে টিম ম্যানেজমেন্টের সঙ্গে। খুব শিগগিরই কোচিং স্টাফ সহ অধিনায়কের নাম ঘোষণা আসবে বলে জানান ক্রিক অপারেশনসের চেয়ারম্যান। কোচিং স্টাফ কারা থাকবেন এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো 2-4 দিনের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো যে আমাদের জাতীয় দলে কোচ কে হচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে কাদের ব্যাপারে আমরা আগ্রহী বা কাদের সাথে আমাদের কথা হচ্ছে। ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে, কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা বাধা ছিল, নতুন করে আবার অ্যানাউন্স করতে হবে। এদিকে সেন্ট্রাল কন্ট্রাক্টে মাহমুদুল্লাহ রিয়াদের থাকা নিয়ে শুরু হয়েছিল নানা আলোচনা। তবে সব জল্পনা কল্পনা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই সাইলেন্ট কিলার, যার ফলে 2027 ওয়ার্ল্ড কাপ নিয়ে কেবলই তরুণদের নিয়ে ভাবনায় বিসিবি। ওরাও জানে যে কখন সরে আসতে হবে। আমার ধারণা যে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা হয়তো এটা নিয়ে চিন্তা ভাবনা করেছে, তখন হয়তো এদের মাথায় এমন একটা কিছু ছিল। সেই সময় হয়তো অ্যানাউন্সমেন্টটা আসেনি, কিন্তু তার পরপরই মুশফিকুর রহমান তার অ্যানাউন্সমেন্টটা ঘোষণা করেছে। মাহমুদুল্লাহ রিয়াদও আমাদের সাথে আলাপ করেছে। সো আই থিঙ্ক ইটস এ ভেরি গুড সাইন যে, এবং তারাও উপলব্ধি করে যে এখন সময় এসেছে 2027-এর প্রস্তুতি নেবার এবং যারা নতুন তাদেরকে জায়গা করে দেবে, এই জিনিসটা তারা উপলব্ধি করে। বাংলাদেশি ক্রিকেটারদের দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে এনওসি দেওয়া নিয়ে সবসময় বিতর্কের মুখে পড়তে হয় বিসিবিকে। তবে পিএসএল কিংবা আইপিএল সামনে রেখে এখনও কেউ এনওসি চায়নি বলে জানান নাজমুল আবেদিন ফাহিম। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী লিগে চ্যাম্পিয়ন হয়েছে শেল্টার ক্রিকেট একাডেমি। লিগে 8 ম্যাচের সব কয়টিতে জিতে শিরোপা নিজের করে নেয় নিগার সুলতানার দল। শেল্টেকের থেকে 2 পয়েন্ট পিছিয়ে রানার্স আপ হয়েছে মোহামেডান। শেষ ম্যাচে বিকেএসপিকে 8 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শেল্টেক। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা উঠিয়ে দেন নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। টুর্নামেন্টে 21টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পুরস্কার জিতে নেন শেল্টেকের জান্নাতুল ফেরদাউস সুমনা। থ্যাঙ্কস টু ক্রিকেট বোর্ড যে এই সময়টা এই স্লটে আসলে এই লিগটা না খেলে বাকি প্লেয়ারদের জন্য অনেক বেশি খারাপ হতো, কারণ এরপরে আমরা কোয়ালিফাই করতে যাবো। সো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল এই টুর্নামেন্টটা খেলা। এবং সেকেন্ডলি হচ্ছে বাইরে যারা প্লেয়াররা সারা বছর প্র্যাকটিস করে, অনেক বেশি মানে পরিশ্রম করে, তাদের জন্য একটা ইনকামের রাস্তা এটা। সো এই সময়টাতে এটা হওয়াতে ভালো হয়েছে। এবং একটু ডিফিকাল্টিস ছিল কারণ মাঠ পাওয়ার জন্য, কারণ ফার্স্ট ডিভিশন চলছিল এবং ছেলেদের প্রিমিয়ার স্টার্ট হচ্ছে, আবার কোয়ালিফাই স্টার্ট হচ্ছে। তো ওদিক থেকে তারা অনেক বড় একটা বলবো যে ইনিশিয়েটিভ নিয়েছে। এবার দেশের বাইরের ক্রিকেট। আইসিসির বিরুদ্ধে ভারত ক্রিকেট দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ নিয়ে আওয়াজ তুলেছেন সাবেক ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি স্যার অ্যান্ডি রবার্টস এবার সরাসরি বললেন, আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সবকিছুই ভারত নিয়ন্ত্রণ করে বলেও দাবি করেছেন দুটি বিশ্বকাপ জয়ী কিংবদন্তি। বিশ্ব ক্রিকেটের অভিভাবক হয়েও তারা কেন এমনটা করছেন তার জবাব চেয়েছেন স্যার অ্যান্ডি রবার্টস।
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে আইসিসির ইতিহাসে অন্যতম বিতর্কিত ইভেন্ট শেষ হলো। টিম ইন্ডিয়াকে আইসিসি বরাবরই বাড়তি সুবিধা দিয়ে থাকে, তবে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তা হার মানায় অতীতের সব রেকর্ড। দুদেশের বৈরী সম্পর্কের জন্য এতদিন শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ড ও দেশটির সাবেক ক্রিকেটাররা এ নিয়ে আওয়াজ তুলত, তবে এবার অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এমনকি উইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটাররাও মুখ খুলেছেন। কদিন আগে ভিভ রিচার্ডস সমালোচনা করেছিলেন, এবার আইসিসিকে ধুয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার স্যার অ্যান্ডি রবার্টস। ক্রিকেটে লেভেল প্লেইং ফিল্ড রাখার দাবি তুলেছেন ৭৪ বছর বয়সী সাবেক ক্রিকেটার। আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মাঝেও তিনি কোনো পার্থক্য দেখেন না। এটা ন্যায্য নয়, এটা ক্রিকেট নয়, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত। আমি জানি ভারত থেকে প্রচুর অর্থ আসে, কিন্তু ক্রিকেট শুধু একটি দেশের খেলা হওয়া উচিত নয়। আমার কাছে আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ভারত সবকিছু নিয়ন্ত্রণ করে। কাল যদি ভারত বলে নো বল এবং ওয়াইড থাকা উচিত নয়, আইসিসি ভারতকে সন্তুষ্ট করার উপায় খুঁজে বের করবে। গেল টি-20 বিশ্বকাপেও ভারতকে সুবিধা দিয়েছিল আইসিসি। বারবার বিসিসিআইয়ের সামনে নতজানো না হয়ে ক্রিকেটের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থাকে কাজ করার পরামর্শ দিলেন অ্যান্ডি রবার্টস। ভারত সবকিছু পেতে পারে না, আইসিসিকে মাঝে মাঝে ভারতকে না বলতে হবে। গত বছরের টি-20 বিশ্বকাপেও ভারত বাড়তি সুবিধা পেয়েছিল। তারা আগে থেকেই তাদের সেমিফাইনালের ভেন্যু কোথায় সেটা জানতো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে একেবারে ভ্রমণ করতে হয়নি। টুর্নামেন্ট চলাকালীন একটা দল কিভাবে ভ্রমণ না করতে পারে? বারবার কেন আইসিসি বাড়তি সুবিধা দিচ্ছে ভারতকে, এর জবাব চেয়েছেন দুইটি বিশ্বকাপ জয়ী ক্যারিবিয়ান কিংবদন্তি। আমি আইসিসির কাছ থেকে এর উত্তর চাই। তারা যদি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হয়, তাহলে বর্তমানে কেন এমনটা হচ্ছে? আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি খেলাধুলা এমন একটা বিষয় যা ভক্ত সহ আমাদের সকলকে, এমনকি শত্রুদেরও একত্রিত করতে পারে। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই আইসিসির কাছ থেকে সুবিধা পাওয়ার কথা অস্বীকার করেছিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এখনই অবসর নয়, 2027 ওয়ানডে বিশ্বকাপেও খেলবেন রোহিত শর্মা, এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং। তার মতে ফর্ম, ফিটনেস বিবেচনায় এখনও অনেকের চেয়ে সেরা ভারত অধিনায়ক। রোহিত মূলত ঘরের মাঠে 2023 সালের ওডিআই বিশ্বকাপ হারের আক্ষেপটা ঘোচাতে চাচ্ছেন বলে মন্তব্য করেন পন্টিং। রোহিতের এমন কথার পরও অনেকেই ধারণা করেছিলেন হয়তো কয়েক সিরিজ পরই রোহিত জানাবেন তার সিদ্ধান্ত। ঘরের মাঠে কোনো সিরিজ খেলে হয়তো অবসরের আনুষ্ঠানিকতা সারবেন হিটম্যান, কিন্তু অস্ট্রেলিয়ার 3বারের বিশ্বকাপ জয়ী তারকা রিকি পন্টিং মনে করেন না সেটা। 2021 সালে ভারতের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা, জিতেছেন 2টি আইসিসি ইভেন্ট, 24 টি-20 বিশ্বকাপ, এবার জিতলেন চ্যাম্পিয়ন্স ট্রফি। তবুও আক্ষেপে পড়ছেন রোহিত, এমনটাই মনে করেন পন্টিং। আমার মনে হয় ঘরের মাঠে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে হার যার নেতৃত্বে তিনি ছিলেন, এ বিষয়টি তার মাথায় কাজ করছে। টি-20 চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই ট্রফিটাও সে জিততে চায়, তাই তিনি 2027 সালের বিশ্বকাপেও খেলার কথা ভাবছেন। 2023 ওয়ানডে বিশ্বকাপের পুরো আসরে অপরাজিত থেকে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত, জানিয়ে রোহিতদের সমালোচনা সইতে হয়েছে অনেক। সেই আক্ষেপটাই হয়তো ঘোচাতে চাইবেন হিটম্যান। তবে 2027 বিশ্বকাপ পর্যন্ত ফিট থাকবেন তো রোহিত? বয়স তো এখনই তার 38 ছুঁই। যদিও পন্টিং এটারও ব্যাখ্যা দিয়েছেন। ক্যারিয়ারের এ পর্যায়ে চলে আসলে সবাই আপনার অবসরের অপেক্ষা করে। আমি জানি না এমনটা কেন হয়। যখন আপনি খেলতে পারছেন, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সে যেভাবে খেলেছে, আমার মনে হয়েছে এমন খেলে সে সবাইকে এ ধরনের প্রশ্ন ওঠানো বন্ধ করতে বলেছেন। বুঝিয়েছেন তিনি এখনও বেশ ভালোই খেলেন, দলকে ভালোবাসেন, নেতৃত্ব দিতে পছন্দ করেন। সময় স্বল্পতার কারণে জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন ছাড়াই দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে বরণের পরিকল্পনা বাফুফের। আগামী 17 মার্চ বাংলাদেশে পা রাখলেও বাফুফে তাকে ক্যামেরার সামনে আনতে চায় 19 মার্চ। একই দিন দলের সঙ্গে অনুশীলন করবেন হামজা। এদিকে শুধু হামজা কিংবা ফাহমিদুলের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না বাফুফে। জুনে আরও অন্তত 14 প্রবাসী ফুটবলারের ট্রায়ালের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। দেশের ফুটবল কাঁপছে হামজা জ্বরে। বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকাকে দেখতে মুখিয়ে পুরো দেশ, কিন্তু তাকে নিয়ে কি পরিকল্পনা বাফুফের? ভক্ত হৃদয়ে এমন প্রশ্ন ঘুরপাক খেলেও খুব একটা সুখবর নেই, সেটা সময় স্বল্পতার জন্য। জানা গেছে 17 মার্চ বাংলাদেশে পা রাখবেন হামজা। প্রথম দিনটা নিজের বাড়িতে কাটিয়ে 18 তারিখে ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। 19 মার্চ অফিসিয়াল ফটো সেশনের পর টিম হোটেলে গণমাধ্যমের সামনে আসবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। এরপর সন্ধ্যায় প্রথমবারের মতো অনুশীলনে অংশ নেবেন দলের সঙ্গে। ওনারা তো স্ট্রেট চলে যাবে ক্যাম্পে, অর্থাৎ দে উইল গো টু ইন্টারকন্টিনেন্টাল।
সো যেখানে পুরো টিম আছে। আর যখন উনি টিমের ভিতরে হি বিকামস এ পার্ট অফ দ্য টিম, তখন কিন্তু আপনার বুঝতে হবে ইট ইস কোচ ডেডিকেটেড, হেড কোচ যেভাবে তাদেরকে নিয়ে প্ল্যান করবে। সো ওখানে আর এক্সট্রা কোনো কিছু করার সুযোগ আমাদের নাই। আমাদের যেটা নর্মাল ফর্মালিটিস, আমাদের একটা অফিসিয়াল টিম ফটোশ্যুট, প্লেয়ার্স শ্যুট, সেটা হবে, এটা সবার সাথেই হবে, ওনারটাও হবে। প্রেস মিট অফকোর্স, এটা তো হতেই হবে। সো ওখানে উনি থাকবেন ইনশাআল্লাহ, অ্যান্ড আফটার দ্যাট দে উইল গো ফর দ্য ট্রেনিং। সো যেটা আমি বললাম যে আনুষ্ঠানিকতা কিংবা স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট করার উইন্ডোটা আমাদের খুবই শর্ট। আর যতটুকুই আছে উনি তখন টিমের সাথে থাকবেন, উনি কিন্তু একজন প্রফেশনাল প্লেয়ার। সো আমি শিওর উনিও চাইবেন যে কোচ এবং রেস্ট অফ দ্য টিমমেটের সাথে ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড করার জন্য। এদিকে শুধু হামজা কিংবা ফাহমিদুল ইসলামের মতো প্রবাসী ফুটবলাররাই নয়, লাল সবুজের জার্সি গায়ে তুলতে মুখিয়ে একদল তরুণ। ডেনমার্কের একাডেমিতে খেলা 14 জন ফুটবলার আগামী জুনে ট্রায়ালে অংশ নেবে বলে জানান বাফুফের সহসভাপতি। জুন মাসে ওনারা আমরা অ্যাটলিস্ট 14 জন মোটামুটি এখন কনফার্ম হয়েছে, আরও বেশি হতে পারে ইনশাআল্লাহ। একটা পুল অফ প্লেয়ার্সরা বাংলাদেশে আসার প্ল্যান করছে। মূলত তাদেরকে কোঅর্ডিনেট করছে ডেনমার্কে থাকেন আমাদের একজন বাংলাদেশি ইয়াং ল্যাড। ওনার একটা ছোট্ট কোম্পানি আছে, হি হ্যাজ হিজ ওন এন্টিটি, স্পোর্টস মার্কেটিংয়ে উনি কাজ করে, বাট ইজ ভেরি স্পোর্টস প্যাশনেট এবং সত্যি কাজ করতে দেশপ্রেমিক। মানে উনি খুব চান যে এনারা যেন এসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে, উইচ ইজ ভেরি এনকারেজিং। তো আমি নিজে ওনার সাথে সরাসরি যোগাযোগ করেছি এবং হিজ লাভলি চ্যাপ আই মাস্ট সে। এবং আপনি জেনে খুশি হবেন যে ওনারা যে আসছেন জুন মাসে, সবাই কিন্তু নিজের খরচেই আসছেন। এই ধরনের যারা ইয়াং ট্যালেন্ট বাংলাদেশের বাইরে আছে তাদেরকে আমরা স্কাউট করতে চাই, তাদেরকে আমরা ট্রায়াল দিতে চাই। ওখান থেকে যারা আমরা মনে করব, মানে আমাদের বলতে আমাদের টেকনিক্যাল টিম মনে করবে যে দে আর গুড ক্যান্ডিডেটস ফর ফিউচার ন্যাশনাল টিম, আমরা তাদেরকে প্রথমত আন্ডার 23 টিমে কিংবা আন্ডার 21 কিংবা আন্ডার 19 টিমে আমরা সুযোগ দিতে চাই। ওখানে যদি ওরা ভালো পারফর্ম করে, দেন উই ওয়ান্ট টু মুভ দেম টু দ্য ন্যাশনাল টিম। প্রবাসী ফুটবলারদের এমন আগ্রহী হয়ে ওঠা দেশের ফুটবলকে নতুন আশার আলো দেখাচ্ছে বলে মনে করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এক মাসের মধ্যে তৃতীয় মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে খেলা হলেও অ্যাটলেটিকোর সমীকরণ কিছুটা কঠিন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে তাদের জিততে হবে অন্তত 2 গোলের ব্যবধানে। সঙ্গে আছে নকআউটে নগর প্রতিদ্বন্দ্বীদের কখনো না হারানোর রেকর্ড। অন্যদিকে ড্র করলেই সেরা আছে পা রাখবে লস ব্লাঙ্কোস। রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে ম্যাচ শুরু হবে রাত 2টায়। সান্তিয়াগো বার্নাবুতে প্রথম লেগের জয়ে কিছুটা স্বস্তিতে থাকার কথা রিয়াল মাদ্রিদের। সাসপেনশন কাটিয়ে ফিরছেন জুড বেলিংহ্যাম। অতীত রেকর্ড ও পরিসংখ্যানও তাদের পক্ষে। এরপরও কিছুটা চাপেই আছে লস ব্লাঙ্কোস, কারণ প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। গেল এক দশকে দিয়েগো সিমিওনে এবং অ্যাটলেটিকোকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে রিয়াল। 2014 ও 16 ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে অধরাই থেকে গেছে তাদের ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন। ইউসিএল এর নকআউটের 2 লেগ মিলিয়ে কখনোই রিয়ালের বিপক্ষে তাদের জয়ের নজির নেই। এত কিছুর পরও কার্লো আনচেলোত্তি সমীহই করছেন রোজি ব্লাঙ্কোদের। একে তো দলটার ম্যানেজার সিমিওনে, তার উপর চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকোর মাঠ থেকে কখনোই জয় নিয়ে ফিরতে পারেনি রিয়াল। চলতি মৌসুমে তাদের অ্যাওয়ে ফর্মটাও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। 22 ম্যাচে জয় আছে 12টিতে, হেরেছে 5টি ম্যাচ। প্রথম লেগে বার্নাবুতে চোখ ধাঁধানো গোল করে প্রতিপক্ষের কুর্নিশ আদায় করে নেন হুলিয়ান আলভারেজ। দ্বিতীয় লেগে তাকে ঘিরে আলাদা পরিকল্পনা করছেন অ্যানচেলোত্তি। ড্র করলে নিশ্চিত হবে পরবর্তী রাউন্ড, তাই আত্মবিশ্বাসী রিয়াল বস। এই ম্যাচটা আমরা জিততে পারলে টুর্নামেন্ট জয়ের স্বপ্ন টিকে থাকবে। এবারের রাউন্ড অফ 16 অন্য যে কোনো বারের চেয়ে কঠিন, তবে আমরা শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট জয়ে লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। চলতি মৌসুমে ঘরের মাঠে অপ্রতিরোধ্য অ্যাটলেটিকো। রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে 19 ম্যাচে তারা হেরেছে মাত্র একবার। স্বাগতিক সমর্থন পুরোপুরি কাজে লাগাতে চান দিয়েগো সিমিওনে। যদিও টানা 2 ম্যাচ হেরে রিয়ালের মুখোমুখি হচ্ছে তারা, তবে কঠিন হলেও জয়ের আশা ছাড়ছেন না কোচ। শিষ্যদেরও দিয়ে রেখেছেন সেই বার্তা। ম্যাচটি নিজেদের মাঠে খেলছি, সমর্থকদের সাপোর্ট পাবো আমরা, তবে মাঠে কি হবে সেটা গুরুত্বপূর্ণ। আমরা শুধু মাঠের সমর্থন দিয়ে ম্যাচ জিততে পারবো না, আমাদের খুব ভালো খেলতে হবে। আশা করছি আমরা মাঠে নিজেদের প্রমাণ করব।
রিয়ালের সব খেলোয়াড়ই টপ কোয়ালিটির, তবে বেলিংহ্যাম অন্যদের চেয়ে আলাদা। ওদের সব ফুটবলারই ভালো, তাই কে খেলছে তার উপর গুরুত্ব দিচ্ছি না। মাঠে আমাদের কি করা উচিত সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি 10 দেখায় 6টিতে জয় রিয়ালের, আর 2টি ম্যাচ জিতেছে অ্যাটলেটিকো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক জয় নারী ফুটবলে আরও দায়বদ্ধতা বাড়িয়েছে। নিজ জেলা সাতক্ষীরায় পাওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে এমনটাই জানান বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার। নারী ফুটবলে কঠিন সময়ে নেতৃত্বের চ্যালেঞ্জ নিয়েছেন। শুরুটা কঠিন হলেও ধাপে ধাপে দলকে সফলতা উপহার দিতে চান আফিদা। সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সাতক্ষীরায় অনেকবারই এসেছেন আফিদা খন্দকার প্রান্তি, তবে এবারের ফেরাটা একটু আলাদা। চারপাশে প্রিয়জনদের হাসি মুখ, ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় তাকে। বাড়ি ফেরার পর আরও চমক অপেক্ষা করছিল আফিদার জন্য। বর্ণিল আয়োজন আর হৃদয় উজাড় করা ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন সাফজয়ী এই ফুটবলার। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট সাফ জয় করা নারী ফুটবল দল কদিন আগেই পেয়েছে 21 পদক। দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক তুলে দেওয়া হয় সাফজয়ী স্বর্ণকন্যাদের হাতে। গর্বিত সে দলের সদস্য আফিদাও। এমন অর্জনের পর ছুটিতে বাড়ি ফেরা এই ফুটবলারকে বরণে জড়ো হন পরিবার ও সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের প্রিয় মানুষগুলো। 21 পদক জয়ে দেশের নারী ফুটবলকে এগিয়ে নিতে আরো ভালো কিছু করার দায়বদ্ধতা বেড়েছে আফিদার। তাকে নিয়ে গর্বিত পরিবার ও সাতক্ষীরাবাসীও। আশা করি নাই যে আমরা 21 পদক পাবো বা আমি পাবো এভাবে। এটা ভেবে খুবই ভালো লাগছে যে এই অল্প বয়সে এত বড় একটা পদক পাওয়া, এটা সৌভাগ্যের বিষয় আমার কাছে। একজন জাতীয় মহিলা টিমের সদস্য হিসেবে, আর আজকে বাড়ি এসছে একজন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হিসেবে। আসলে আমরা খুবই গর্বিত। এত আনন্দ, এত গর্বের, তো সেটা বলার অবকাশ রাখে না। আর ও যে ক্যাপ্টেন হয়েছে, এই জন্য আমরা কেন, সারা সাতক্ষীরাবাসী, সারা মানে বাংলাদেশ ব্যাপী সবাই আমরা খুব আনন্দিত। তার হাত ধরে টিম খেলে এসছে, কয়েকটা ম্যাচ খেলে এসছে এবং আশা করব অনেক ভালো করবে, সাতক্ষীরার মুখ উজ্জ্বল করবে। গেল কদিন ধরেই অস্থিরতা ছিল দেশের নারী ফুটবলে। কঠিন সময়ে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় আফিদার কাঁধে। অধিনায়কত্বের অভিযানে আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচে সুখকর অভিজ্ঞতা হয়নি তার। মধ্যপ্রাচ্যে 2 ম্যাচের 2টিতেই স্বাগতিকদের কাছে হেরে যায় বাংলাদেশ নারী ফুটবল দল। তবে হারলেও হতাশ নন আফিদা। দলকে নিয়ে বড় স্বপ্ন তার। আফিদাকে দেখে ফুটবলের প্রতি আগ্রহ বেড়েছে সাতক্ষীরার নারীদেরও। সময় পেলে আমরা ভালো প্র্যাকটিস করতে পারবো, অনেকদিন ধরে একসাথে খেলতে পারবো, অভিজ্ঞতা অর্জন করতে পারবো। তো অবশ্যই আমরা এশিয়ার ভেতরে ভালো কিছু করতে চাই। তো আস্তে আস্তে এগোবো আমরা, সাফির বিচ্ছি, তারপরে এশিয়াতে, তারপরে এশিয়ার বাইরে। ইনশাল্লাহ ভালো কিছু হবে ভবিষ্যতে বিশ্বকাপ খেলবো আমরা বাংলাদেশ টিম। এই দোয়া করবেন সবাই। আপু যে ওইখানে গিয়ে নেতৃত্ব দিছে, সেটা দেখে সবাই অতিরিক্ত খুশি, অনেক খুশি, আমরা অনেক খুশি। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপুর মতো যেন আমরা ওইখানে যাইতে পারি। 21 পদক পেয়েছে আফিদা আপু, তাই জন্য আমরা অনেক খুশি। ঈদের ছুটিতে বাড়ি এলেও নিজের অনুশীলন চালিয়ে যেতে চান আফিদা। সামনে যে অপেক্ষা করছে আরো কঠিন পথ। সময় সংবাদ, সাতক্ষীরা। আবারও স্বাগত খেলার সময়। বার্সেলোনাতে নয়, শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে খেলোয়াড়ি জীবনের ইতি টানবেন লিওনেল মেসি। এমনটাই মনে করেন সাবেক আর্সেনাল ও চেলসি তারকা এমানুয়েল পেচেট। তবে এই ফরাসি ফুটবলারের মতে সৌদি আরবে ক্যারিয়ারের ইতি টানবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষ বেলায় নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র, যেখানে নিজের হারানো রূপ ধীরে ধীরে খুঁজে পাচ্ছেন এই তারকা। নেইমারের ফেরার পর থেকেই ফুটবল ভক্তদের মাঝে আলোচনা চলছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। নেইমারের মতোই এই 2 গ্রেটও কি শেষ বেলায় ফিরবেন নিজেদের শৈশবের ক্লাবে? অনেকে বলছেন বার্সেলোনাতে নিজের খেলোয়াড়ি জীবনের ইতি টানবেন লিও। তবে সাবেক আর্সেনাল ও চেলসি তারকা এমানুয়েল পেটিট মনে করেন বার্সাতে নয়, এলএম10 তার বুট জোড়া তুলে রাখবেন শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে। 37 বছর বয়সে মেসি MLS-এর সবচেয়ে বড় তারকা। সেখানে সতীর্থদের সঙ্গে সে ভালো সময় কাটাচ্ছে। তবে মেসি যদি যুক্তরাষ্ট্র ছেড়ে কোথাও যেতে চায় তাহলে সে আর্জেন্টিনাকে বেছে নেবে। আপনি দেখুন নেইমার তার শৈশবের ক্লাবে কেমন দুর্দান্ত খেলছে।
তবে আপাতত 2025 সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। লিও চাইলে মায়ামির সঙ্গে 2026 সাল পর্যন্ত বাড়াতে পারবেন চুক্তির মেয়াদ। তবে রোনালদোকে নিয়ে ভিন্ন মত পেটিটের। সাবেক এই ফরাসি ফুটবলারের মতে শৈশবের ক্লাব নয়, সৌদি আরবেই ক্যারিয়ারের ইতি টানবেন CR7। রোনালদোর সৌদি আরব ছাড়ার কোনো কারণই দেখছি না। সে তার ক্লাবের সঙ্গে বিশাল এক চুক্তিতে আছে, তবে এখানে অর্থ কোনো বিষয় নয়। রোনালদো সৌদি আরবের সঙ্গে মানিয়ে নিয়েছে এবং সৌদি ফুটবলের একজন বড় তারকা হয়ে উঠেছে। আমার মনে হয় রোনালদো সৌদি আরবে থেকেই বিদায় নেবে। চলতি বছর জুনে আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে রোনালদোর। তবে বিভিন্ন গণমাধ্যমের গুঞ্জন এরই মধ্যে নাকি ক্লাবটির সঙ্গে আরও 1 বছরের চুক্তি সেরেছেন পর্তুগিজ মহাতারকা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আর লাল সবুজ জার্সি পরবেন না মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাইলেন্ট কিলার। সবকিছু নিখুঁতভাবে শেষ না হওয়ার আক্ষেপ। সতীর্থদের সঙ্গে এক সেশন অনুশীলন করেই ভারতের বিমান ধরবেন হামজা। সময় স্বল্পতাই কারণ, জানালো বাফুফে। 19 মার্চ আনুষ্ঠানিক ফটো সেশনে শেফিল্ড তারকা। এবং চ্যাম্পিয়ন্স লিগে কিছুক্ষণ পর মাদ্রিদ ডার্বির উত্তাপ। এগিয়ে থাকা রিয়ালকে ঘরের মাঠে টেক্কা দিতে মরিয়া অ্যাটলেটিকো। নির্ভর আর্সেনালের প্রতিপক্ষ পিএসভি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।